সাধারণত গভীর রাতের একটি পর্ব মানে রাত 12টার পর থেকে প্যারানর্মাল ওয়ার্ল্ড খুব অ্যাক্টিভ। আত্মাকে আহ্বান করা হয়, বিশেষ কিছু পদ্ধতি আছে। সোল বোধহয় সবার সাথেই কথা বলে, সবার সাথে কথা বলেন। সোল ফ্রেন্ডলি কিছু সাইন আছে। যদি ধরুন একটা মানে কোথাও গেছেন কোনো পাহাড়ি রাস্তায়, যেখানে দেখছেন দঙ্গল দঙ্গল হনুমান বসে আছে। যে পুতুলটা যে আপনি নিয়ে আসলেন, মানে এখন যে আপনি বলছেন কানেক্ট করবেন, এখন যেহেতু আমাদের সেই প্ল্যানচেটের ব্যাপারটা আমরা তো আজকে আমরা কি এই দলের সাহায্যে কাউকে কানেক্ট করব? আচ্ছা, আমরা এর আগের পর্বে তো শুনেছিলাম মৃত্যুর পরে কি হয়, তো এই পর্বে আপনি বলেছিলেন যে প্ল্যানচেটের ব্যাপারে বলবেন। প্ল্যানচেটটা কি, মানে কিভাবে হয় এটা? আপনি দেখছি একটা মুখোশ পরা রয়েছেন, এটা কিভাবে, এটা কি কি ব্যাপার? আমার কোনো মুখোশ নেই, আমি এক কথার মানুষ। আমার মুখটাও যেমন, মুখোশটাও তেমন। মুখোশের আড়ালে নয়, মুখোমুখি। আমি মুখোমুখি সরাসরি কথা বলতে পছন্দ করি, আর আমি যা বলি তা করি। কিন্তু কলিযুগের মহামন্ত্র তো একটু অন্যরকম, যা বলে তা করে না, আর যা করে তা বলে না। সত্যি কথা সহজভাবে বলার চেষ্টা করি। আজকে আপনার যেটি প্রশ্ন, প্ল্যানচেট কিভাবে হয়, তো প্ল্যানচেট হচ্ছে আত্মাকে আহ্বান করার একটি বিশেষ পদ্ধতি বা ক্রিয়া। সেটি সাধারণত গভীর রাতের একটি পর্ব মানে রাত 12টার পর থেকে প্যারানর্মাল ওয়ার্ল্ড খুব অ্যাক্টিভ হয়ে যায়। প্যারানর্মাল ওয়ার্ল্ডের যে অ্যাক্টিভিটিগুলো থাকে সেগুলো খুব হাইপার অ্যাক্টিভ হয়ে যায়। প্ল্যানচেট করার সবচেয়ে আদর্শ সময় হচ্ছে রাত 12:30টার পর থেকে 4:44 পর্যন্ত। এবারে ভোরের আলো যদি ফুটে যায় তাহলে আর ওটি সম্ভব হয় না। সাধারণত 12:30 12টা থেকে শুরু করে ওই 3টে 3:30 ম্যাক্সিমাম, তারপরেই ব্রহ্ম মুহূর্ত পড়ে গেল 4:44। এই সময়টায় এখন এটা একটু ভ্যারি করে আর কি, শীতকাল গরমকাল এই অনুযায়ী, এবং এক একটা দেশে এটা এক এক সময় হয়, তাই টাইমটা কিন্তু ভ্যারি করবে। তো আত্মাকে আহ্বান করা হয়, বিশেষ কিছু পদ্ধতি আছে। তো অনেক সময় খুব ডিম আলোতে পেন্টাগ্রাম বা আরো বিশেষ কিছু যন্ত্র রয়েছে, অনেক সময় আধার মণ্ডলও অঙ্কন করা হয়। প্রেত যন্ত্র আছে, যেটিকে স্পিরিট বক্স বলা হয়। স্পিরিট বক্স, প্রেত আসে এবং কথা বলে, এবং সেই কথাটি অনেকটা দূর থেকে আসা শব্দের মতন শোনায়। যেমন ইসিজি রিপোর্টে আমাদের কি হয়, ইসিজি মেশিনে হতে থাকে না, কিছু দেখা যায় ওয়েভ লেন্থ, তো সেই রকম ওয়েভ লেন্থ কানে আসে ধীরে ধীরে। অনেক সময় অটো রাইটিং করা হয়, হয়তো কোনো একজন মিডিয়ামকে আমরা বসিয়েছি, সে অটো রাইটিং করছে। তো সোলকে জিজ্ঞেস করা হয় আপনি মারা যাওয়ার পর এখন কেমন আছেন, কোথায় আছেন, কি করছেন। তো সোল কিন্তু প্রত্যেকটি কথা সঠিক জবাব দেয়। তো ধরা যাক আমরা 3জন কি 4জন বসে আছি, তার মধ্যে একজন হবে মিডিয়াম মানে আত্মা, এবং তাকে অবশ্যই হালকা রাশির হতে হবে। হালকা রাশির মানুষ হলে তার মধ্যে সোল খুব সহজে পেনিট্রেট করতে পারে, প্রবেশ করতে পারে। সবার শরীর সমান নয়, সবার শরীরে সোল পেনিট্রেট করতে পারে না। মানে সোলের তো কোনো বডি নেই, যে মানুষটি মিডিয়াম তার বডিতে সে প্রবেশ করলো, এবার প্রবেশ করার পরেই সে যে খুব কমফোর্টেবল হবে তা নয়। তা ভুল ধারণা আছে, সোল বোধহয় সবার সাথেই কথা বলে, সবার সাথে কথা বলে না। সোল ফ্রেন্ডলি কিছু সাইন আছে, মূলত ইয়ার সাইন ইজ ভেরি ভেরি সোল ফ্রেন্ডলি। এই সোল ফ্রেন্ডলি হলে যেটা সহজ সমাধান, সেটা হচ্ছে অল দ্য সোলস ক্যান বি ভেরি ইজি টু অ্যাক্সেস ফর ইয়ার সাইন্স। তো এইরকম একজনকে মিডিয়াম করা উচিত। অন্যান্য সাইন যে পারে না তা বলছি না, যে কেউই পারতে পারে। আচ্ছা, একটু কষ্ট হয় অনেক সোলের আসতে। তো যে যাকে ডাকা হয় সে কি আসেই? সেই আসে, শুধু সে একা আসে না, অনেক সোল এসে যায়। অনেক সময় আমরা শুনেছি, দেখেছি যে অন্য সোলও তো চলে আসে। হ্যাঁ, অন্য সোলও চলে আসে। হয়তো একজনকে আহ্বান করা হয়েছে, তার পাশাপাশি আরো 4জন এসে গেছেন। তো এইরকম একটি ঘটনা মাতৃমন্দিরে অনেক বছর আগে ঘটেছিল, তো করোনার আগে আর কি, 2017-18 নাগাদ। তো এরকম একজনকে আহ্বান করতে গিয়ে আরেকজন চলে এসেছেন, এবং তারপর খুব মুশকিল হয়েছিল, এবং তিনি আর যাননি, এখানে আজও রয়ে গেছেন। তো বহাল তো উড়ে থেকে আছেন, ভালো আছেন। কিন্তু বয়স্ক মানুষ, একজন ভেরি ওল্ড ম্যান, ওল্ড সোল। এবার সোল ওল্ড না ইয়াং সেটা বোঝা যায়। সোলের যত গভীরতা বাড়ে, যতবার জন্ম হয়েছে, সোলের আসতে ততটা দেরি হবে। ইয়াং সোল, টিনেজার সোল তাড়াতাড়ি চলে আসে, এবং তার মধ্যে ওই ফ্ল্যাম্বয়েন্সটা কাজ করে, চাইল্ডিশ ছটপটে ব্যাপার থাকবে, এবং ওল্ড সোলের আসতে দেরি হয়। এবং সেই সোল ওই মিডিয়ামকে কানেক্ট করবে, এবং অটো রাইটিং যেটি বলছিলাম, যে লিখতে শুরু করবে। যা যা প্রশ্ন আপনি জিজ্ঞেস করবেন তার উত্তর সে লিখবে।
আপনি দেখছেন একজনের হাত আঙুলে পেন ধরা আছে, সে লিখছে এবং ইয়েস নোতে সে উত্তর দেবে। তো আজকে আমরা কি এই দলের সাহায্যে কাউকে কানেক্ট করব? তো আমরা আমরা কানেক্ট করতে পারি। এই দলের সাহায্যে কি কানেক্ট হয়? হ্যাঁ, এই দলের সাহায্যে একটা মাধ্যম আছে, এটা তো একটা অবজেক্ট, সোল হচ্ছে সাবজেক্ট। তো আমাদের মূল লক্ষ্য সোলকে কানেক্ট করা। এবার আমি এটা বলতে পারবো না যে সোলে কানেক্ট করতেই পারবো এবং হয়নি তাও আমি বলে যাবো হয়েছে। ইট ইজ নট দ্যাট। এটা এটা যদি কানেক্টেড হয়, সে যদি উইশ করে, সে যদি আগ্রহী হয় কানেক্টেড হতে, তাহলেই সম্ভব। এবং সোলের কাছে সবসময় অনেস্ট হওয়া উচিত, এটা একটা ব্যাপার। ডিসঅনেস্টি দিয়ে আর যাই হোক, সোলকে সবাইকে ধোঁকা দেওয়া যায়, নিজেকে তো ধোঁকা দেওয়া যায় না। আপনি তো জানেন যে আপনি আজকে কি কি খেয়েছেন, কি কি বলেছেন, কোন কথাগুলো মিথ্যে, কোন কথাগুলো সত্যি। জলের মতন সহজ, আপনি সবাইকে বোকা বানাতে পারেন। আমি নিজেকে কি করে বোকা বানাবো? আমি তো জানি আমার এইগুলো আমি পারিনি করতে। তো সোলকে কিন্তু সবসময় কানেক্ট করা যায় এটা বললে মিথ্যে কথা বলা হয়। এটা সোলের ইচ্ছে যে সে আগ্রহী হবে কিনা। কিন্তু এই পুতুলের মাধ্যমে কানেক্ট করে কিভাবে কি করেন আপনারা, মানে কিভাবে? অ্যাকচুয়ালি এটা এটা আমার ব্যক্তিগত কিছু করার নয়, এটা সোল একটা জায়গা তাকে দিতে হয়। তার তো কোনো বডি নেই। তাকে, যেমন আপনি বসে আছেন একটা চেয়ারে, আমি বসে আছি একটা চেয়ারে, আপনারা সবাই বসেন একটা চেয়ারে, ইউ নিড অ্যান অবজেক্ট নিজেকে বডিটা রাখার জন্য। তো সেই রকম একটা বডিকে দেওয়া হচ্ছে টু কানেক্ট। এবং যখনই তিনি এসে যাবেন, দেয়ার উইল বি সাম ফিচার্স, নয় এ মানে এর সেন্সেশন শুরু হবে, তো কিছু না কিছু হবে আর কি, এবং একে অ্যাক্টিভ করতে হয় আর কি। আমি কি অ্যাক্টিভেশনের দিকে যাব নাকি সেটা পরে আর একদিন হবে? সেটা আমরা সেটা আমরা পরের দিনে আমরা করব। এবং আমি ওনাকে আপাতত রেস্টেই পাঠাচ্ছি, কারণ আচ্ছা, মানে যখন প্ল্যান চেট ধরুন করা হয়, আমি কাউকে আহ্বান করিনি, কিন্তু ওটা অ্যাক্টিভ হয়ে গেছিল। আচ্ছা, মানে আমি যদি তাড়াতাড়ি সরিয়ে দিলাম, ওনার কথা বললাম, মানে এটা আমি কথা বলতে বলতেই দেখলাম আমি অ্যাক্টিভ হয়ে গেছিল। কারণ এই জায়গাটা খুব হাইপার অ্যাক্টিভ আর কি। এখানে আপনি তো এতক্ষণ বসে আছেন, কিরকম ঠান্ডা অনুভব হচ্ছে? গরম লাগছে না ঠান্ডা লাগছে? ঠান্ডা অনুভব হচ্ছে। আচ্ছা, এখানে কোনো এসি তো নেই? না। আচ্ছা, এখানে কি দুটো পাখা ঘুরছে? না, একটাই। আচ্ছা, এই বিষয়ে কোনো মিথ্যে আছে কি? না না, কোনো মিথ্যা নেই। আপনি তো নিজের সাক্ষী। কতটা ঠান্ডা এখানে লাগছে? ঠান্ডা তো অবশ্যই ঠান্ডা লাগছে। এখন 40 ডিগ্রির ওপর তো গরম, নাকি বেশি? আরো বেশি হবে। তা এত ঠান্ডা কেন? অবশ্যই কিছু আছে, কারণ আমরা আপনার কাছে এর আগের বার যখন এসেছিলাম তখন আমি ফিল করেছি, আওয়াজ পেয়েছি। আমার সাথে যে ছিল, আমার সাথে তো আরেকজন এসেছিল, সেও ফিল করেছে। তো কিছু ব্যাপার তো রয়েছে। তবে যারা ধরুন আপনার সাথে এখানে রয়েছে, তারা কি মানে কেউ ক্ষতি করতে চায়নি কখনো আপনার? দেখুন, বলা ভালো, মানুষকে দেখে ভয় হয়, কিন্তু তারা কিন্তু কখনো বিশ্বাস ভঙ্গের কাজ করেন না। তারা নিজেরাই তো ইনসিকিউর। এবং বলা চলে, যদি আপনি কাউকে ভালোবাসেন, সে তো আপনাকে ভালোবাসবে। আপনি যদি ধরুন একটা মানে কোথাও গেছেন কোনো পাহাড়ি রাস্তায়, যেখানে দেখছেন দঙ্গল দঙ্গল হনুমান বসে আছে, তাদের কলা খেতে দিচ্ছেন, ফল খেতে দিচ্ছেন, তারা কি আপনাকে মারবে? না। গায়ে হাত দিতে গিয়ে হয়তো নখের আঁচড়ে কেটে যেতে পারে, কিন্তু দ্যাট ইজ লাভ। সবাই বোঝে কি কাকে ভালোবাসে আর কি কাকে ভালোবাসে না। তো যারা প্রেতকে একটুখানি খারাপ চোখে দেখেন, পরবর্তীতে যারা তারা প্রেত হবেন না, এই কথাটা বলা যায় না। আপনি কি দায়িত্ব নিয়ে বলতে পারেন? যারা প্রেত বিদ্বেষী, তারা যে আগামী দিনে প্রেত প্রেত শরীর ধারণ করবেন না, এটা তো বলা যায় না। তো ঠিক সেই রকম আর কি। আপনি যে বললেন না যে প্ল্যান চেট করার সময় 4-5 জন বা 4 জন যে বসছে, তার মধ্যে একজন থাকছে যে হচ্ছে মাধ্যম হিসাবে কাজ করছে। এবার ধরুন আপনি আর আমি বসে আছি, আপনি পুতুলটা না, আরো কয়েকজনকে লাগবে, কারণ ইট ইজ আ ভেরি হেভি থিং। না, আমি বলছি মানে আমি আর সেটাকে মানে অতটা রিস্ক, আমি খুব ভীতু লোক, আমি অত সাহসী এবং কনফিডেন্ট লোক না। আমি প্ল্যান চেটের কথা বলছি না। হ্যাঁ, প্ল্যান চেটের কথা মানে আমি বলছি যে পুতুলটা যে আপনি নিয়ে আসলেন, মানে এখন যে আপনি বলছেন কানেক্ট করবেন, এখন যেহেতু আমাদের সেই প্ল্যান চেটের ব্যাপারটা আমরা বসিনি বলি কি এর মাধ্যম দিয়ে আসবে? এক্স্যাক্টলি সো। আচ্ছা, আপনি যদি মানে কি বলবো, আপনি যদি সিস্টেমটা নিয়ে বসি, আমি সিস্টেমটা আমি আজ দেখাতে চাইছি, ইফ আই কানেক্টেড টু দ্য সিস্টেম, ইফ আই গেট কানেক্টেড উইথ দ্য সিস্টেম, তাহলে তো এটার প্রয়োজন নেই। আচ্ছা, কোনো প্রয়োজন নেই। জাস্ট যদি দেখানো হয় যে কোনো কিছুর সাথে আপনি কানেক্ট করছেন কারোর সাথে, তখন এটা দরকার হতে পারে। প্রয়োজন নেই, তখন প্রয়োজন নেই। আচ্ছা, আমি যেহেতু আমার যে সরঞ্জামগুলো সেগুলো আমি প্রকাশ্যে আনিনি, তাই জন্য আমি জাস্ট, এবং ইনি কথা বলতে পারেন, ইনি যাবতীয় সবকিছুই করতে পারেন, কাজ কর্ম। মানে এটা অনেকেই বলে থাকেন, এটা একজন লুই হার্মার, তাকে ব্রিটিশ অকাল্টিস্ট হিসেবে খুব স্বনামধন্য ছিলেন একটা সময়,
এবং ব্রিটিশ কালচারে আইরিশ অনেক লেডি আছেন, যারা আছেন, যোগাযোগ আছে যাদের সাথে, তো তারা কিন্তু খুব ভালো হিলার। অনেকে শুনলে অবাক হয়ে যাবেন, ঋষি অরবিন্দ, তার যিনি সহধর্মিণী ছিলেন, দ্য হোলি মাদার, তিনি একজন আইরিশ লেডি ছিলেন এবং অত্যন্ত উচ্চ পর্যায়ের একজন অকাল্টিস্ট। আচ্ছা, প্লানচেট করার কি কোনো পার্টিকুলার নিয়ম আছে? ধরুন যে কেউ তো প্লানচেট করতে পারে না, অনেক সময় আমরা শুনি না যে ছেলে মেয়ে বসে বললো। ওগুলো করা উচিত না, ওগুলো ডেঞ্জারাস। চার্লি চার্লি আর ব্লাডি মেরি, ইটস এ ব্লাডি হেল, করা উচিত না, অনেক সময় অনেক বাড়িতে দেখা যায় যে 3-4টে ছেলে মেয়ে মিলে বসে বললো প্লানচেট করতে। এটা করা উচিত নয়। আপনি যার সাথে খেলছেন সে যদি আপনাকে আর না ছাড়ে, তো মৃত্যু ছাড়া তো আর কিছু হবে না। তার মানে পার্টিকুলার নিয়ম মানা। একটা অবশ্যই নিয়ম, শুনুন, শুধু নিয়ম না, এর একটা পার্টিকুলার পেরিফেরি আছে যে আমি কত অব্দি যেতে পারি। ধরা যাক একজন বন্দুক দিয়ে বাঘ, মানে আগেকার দিনের সেই শিকারী হতো না, হান্টার্স, যিনি সাপ খেলা দেখাচ্ছেন, সাপের কামড়েই তাকে একদিন মারা যেতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো ওয়ান হ্যাজ টু টেক লিমিটেশনস। যিনি হান্টার, যিনি বাঘ শিকারী, আগে যখন এরকম হয়ে যায়নি, আইন বন্যপ্রাণ আইন যখন ছিল না, তখন তো প্রচুর বাঘ মারা হতো, এবং একটা গর্ব করে বলা হতো আমি এতগুলো বাঘ মেরেছি। তো বাঘের হাতেই কিন্তু শিকারীর প্রাণ যায়। এটা ভাবার কোনো কারণ নেই যে আজকে আমি ক্ষমতায় আছি বলে আমি যা খুশি তাই করব, যা কিছু ন্যায় যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বই সত্য বলিব না। সত্য তো উলঙ্গ আগুনের গোলা, দেখে রাখছে কোথাও থেকে আপনাকে, অল আন্ডার রেকর্ডস। ও আজকে দেখছেন 6, উল্টে দিলে ওটা 9 হয়ে যাবে। সেদিন আপনি বলতে পারবেন তো, যেদিন 9 হয়ে যাবে আই এম ফাইন বলতে পারবেন। আর 3+3 কি হয়, কত হয় বলে আপনার মনে হয়? 6। ভুল, 3+3 8ই হয়, আমি প্রমাণ করে দেবো, দেখিয়ে দেবো। 3+3 তো 6 হচ্ছে। 3+3 8ই হচ্ছে। আমি উত্তর দিয়ে দেবো, না আমাকে অনেক কথা বলবো। বলুন। দেখুন 3 তো এই 3। আচ্ছা, তো অকাল্ট এরকম সাইন ল্যাঙ্গুয়েজে চলে, আপনি কিছু বুঝতে পারবেন না। আপনি দেখছেন একজন খুব উন্নতি করছে, আসলে তার অবনতি চূড়ান্ত পর্যায়ে আছে। তো এটা একজন প্রখ্যাত, কি বলবো, প্রখ্যাত বলবো না, বিশিষ্ট বলবো, অনেক মানে ডার্ক সাইডে আর কি সমাজ বিরোধী ছিলেন, মানে অ্যান্টি সোশ্যাল আর কি। আমি নিজেকে অ্যান্টি সোশ্যাল বলে দাবি করি। আমি সোসাইটির কিছু ভালো দিক দেখতে পাইনি এখন। বাবা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা, তো প্রেত শক্তি তাদের উদ্ধার করেছে। ইট ইজ আ মানে হার্ড কোর ট্রুথ। প্রেত টাকা দিয়ে গেছে মেয়ের বিয়ের জন্য, প্রেত টাকা দিয়ে গেছে। প্রেত টাকা দিয়েছে সিনেমা করার জন্য। একজন প্রখ্যাত চিত্র পরিচালক, আমি নাম করছি না, বাংলায় ছবি করেন, টাকাটা রেখে গেছে। মানে এমন অনেক ঘটনা আছে যার কোনো যুক্তিসঙ্গত, আপনি যুক্তি দিয়ে কত দূর যেতে পারবেন? আপনি যতটুকু দেখতে পাচ্ছেন, আপনি হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, মালদা দেখতে পাচ্ছেন, তারা নেই। আচ্ছা, প্লানচেটের কথা একটা জিজ্ঞেস করছি আপনাকে। প্লানচেটের সময় যার মাধ্যমে আসছে সে তো লিখে প্রশ্নের উত্তর দিচ্ছে, যাওয়ার সময় সে কি, ধরুন যে মেন রয়েছে, ধরুন আপনি করছেন, আপনি তাকে নিয়ে এসছেন, এবার সে যখন চলে যাবে, আপনি যখন চাইবেন তখনই কি সে চলে যাবে? সে তার তো প্রচন্ড কষ্ট হয়, তার তো জল তেষ্টা পায়, এত দূর আসা, তার প্রচন্ড মানে তার প্রচন্ড কষ্ট হয়। সে বারবার এটাই বলে আমাকে এবার ছেড়ে দাও, আমাকে যেতে হবে, আমাকে ছেড়ে দাও, আমি আর পারছি না, যা যা বলার তাড়াতাড়ি করো, তোমরা সবাই ভালো থেকো, এটাই সে বলে। তো প্রত্যুত্তরে দেখুন, এটা একটা ইমোশনাল ব্যাপার। যারা এইসব করে পয়সা টয়সা রোজগার করে, তাদের মৃত্যু কিন্তু একদিন এই এন্টিটির হাতেই হবে। কখনো এগুলো করা উচিত নয়। আত্মা কি ট্রাভেল করতে পারে? ভীষণ রকম ভাবে, ইটস ফ্লোটিং, ইট ইজ অল ইন দ্য এয়ার। তার কি কোনো লিমিটেশন আছে যে কোনো লিমিটেশন নেই, যেখানে সেখানে যেতে পারে? যেখানে সেখানে যেতে পারে। মানে ধরুন এখান থেকে সে যদি মনে করে আমি ফরেন, আমার যোগাযোগে আছেন একজন ব্রিটিশ ভদ্রলোক, আমি বলছিলাম না, তো তিনি কিন্তু আসা যাওয়া করেন, এবং তার বুটের শব্দ আমি পাই এই ঘরে। এবং যখনই কোনো সমস্যা হয়, মানে হয়তো আমার শরীরটা খুব খারাপ হয়ে গেল, আমি অনেক সময় হয়তো তাকে বললাম যে প্লিজ প্রে ফর মি। তা আমার প্রে করতে যতটা সময় লাগবে, তার 1 সেকেন্ড লাগবে করতে। ওখানে মাস্টার কম্পিউটার আছে, সিস্টেম সমস্ত চলছে। এবং আপনারা শুনলে অবাক হবেন, অনেকে বলে যে প্রেত শক্তি খারাপ, ঈশ্বরও কিন্তু এই জগৎটিকে তৈরি করেছেন সচেতন ভাবে। ব্যাপারটা হচ্ছে আপনি কেমন মানুষ। আপনাকে পটাশিয়াম সায়ানাইড দেওয়া হয়েছে একটা পার্টিকুলার জিনিসে প্রয়োগ করার জন্য, সাপের বিষ, এটা ভালো ওষুধ। আপনাকে তো সাপের বিষ কেউ খেতে বলেনি, পটাশিয়াম সায়ানাইড তো খেতে বলেনি, তাহলে তো মারাই যাবে। এই যে হিরের পেছন দিকটা, যেটা ব্যাক পোর্শন, সেটাকে যদি কেউ মুখে দেয়, বিষ, সাংঘাতিক বিষ, পয়জন, মরে যাবে। তো আজকালকার হিরেতে কতটা কি আছে আমি জানি না, এখন তো বেশিরভাগটাই কাঁচ।
তো জহুরি জহর চেনে, समझदारों के लिए इशारा ही काफी है, এই কথাটা আমি খুব বলি। তো কোনটা কাঁচ আর কোনটা হিরে নিজেরাই বুঝতে পারবেন, নিজেরাই যাদের চোখ আছে তারাই দেখতে পাবেন। আপনি প্লানচেট কভার করেছেন আপনার জীবনে? দেখুন, আপনি যদি বলেন যে ফর্ম্যালি, সেটা হয়তো 4-5 বার, কিন্তু ইনফর্ম্যালি কতবার গুনে বলা মানে কার্যত অসম্ভব। প্রত্যেকবারই কি সাকসেস হয়েছেন? না, মোটেই না। আমি 3বার যোগাযোগ করার চেষ্টা করি স্বপ্নদ্বীপের সাথে, 3বারই আমি ফেল করি। 4র্থবারের পর থেকে 7বার আমার সাথে যোগাযোগ হচ্ছে, 7 টাইমস। 8th টাইম আমি করার চেষ্টা করছি, এখন আমি কানেক্টেড হইনি, একটু ডিসকানেক্টেড আছি। সবাই হয়তো অবাক হয়ে যাবেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, তার সাথে আমার যোগাযোগ আছে, মানে বাঙালির প্রিয় নেতাজি। তার কারণ অনেকে ভাববেন এটি বোধহয় গল্প কথা, আমি যে বিকল্প আধ্যাত্মিকতার কথা বলি, দেশটাকে বদলানোর কথা বলি, সমাজটাকে বদলানোর কথা বলি, তার নেতৃত্ব হয়তো কেউ দিচ্ছেন কোথাও থেকে। অনেকে ভাবছেন যে মহারাজের হাত শক্ত করা মানে অন্য কিছু। আসলে দেশের মানুষের হাতে যদি আধ্যাত্মিক ক্ষমতা না তুলে দেওয়া হয়, রাজনৈতিক ক্ষমতা তো বিপ্লবের মাধ্যমে বলুন বা অহিংস সংগ্রামের মাধ্যমে বলুন একটা সময় আমরা পেয়েছি, বা দেশ স্বাধীন হয়েছে এতদিন, কতটা স্বাধীনতা আমরা পেয়েছি, আমরা প্রকৃত অর্থে কতটা স্বাধীন হতে পারলাম, এইটা একটা বড় প্রশ্ন। এবং সবার ঘরে কি বিদ্যুৎ পৌঁছলো, সবার ঘরে কি শিক্ষা পৌঁছলো, সবার হাতে কি চাকরি পৌঁছলো? আধ্যাত্মিকতা মানে একটুখানি সংকীর্তন করলাম, একটু শোভাযাত্রা করলাম, একটু নগর পরিক্রমা করলাম, একটু ভালো হও, চুরি করো না, ডাকাতি করো না বললাম, শেষ হয়ে গেল ব্যাপারটা। আধ্যাত্মিকতা বলতে আমি অনেক গভীর তাৎপর্য বুঝি। হেসে হেসে জীবন দিয়ে দেওয়া যায়। প্রভু যিশু কিন্তু তাকে উইথড্র করতে পারতেন, তার কথাটা তো বলতেই পারতেন না যে তোমরা যা বলেছো সেটাই ঠিক, রাজাই ঠিক। তিনি তো বলেছেন সত্যই সুন্দর, সত্যই ঈশ্বর। তো তাই জন্য তিনি সত্যের সঙ্গ দিলেন, জাগতিক তাকে ক্রুশবিদ্ধ করা হলো, তার সারা গায়ে রক্তাক্ত, চাবুক মেরে 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 তাকে একদম রক্তের স্রোত ভাসছে। সারা পৃথিবী সেদিন হাঁ করে তাকিয়েছিল, এই নারকীয় সন্ত্রাস, এই ভয়ঙ্কর সন্ত্রাস। এবং শুধু তাই বলা হয়নি, বলা হয়েছিল যে যারা প্রভু যিশুকে সমর্থন করছেন তাদেরকেও এইরকম শাস্তি দেওয়া হবে। তো প্রভু যিশু কিন্তু ভয় পাননি, তিনি বলেছেন সত্যের সঙ্গে আমি আছি, যেটিকে বলা হয়ে থাকে রেজারেকশন আর কি, যেটি তার পুনরুত্থান দিবস, যেটিকে হোলি ইস্টার। তারপরে তিনি যখন ক্রুসিফিকেশনের পর তিনি কবর থেকে উঠে বসলেন, জগৎ থমকে গেল। এও কি সম্ভব? আমাকে মেরে ফেলার চেষ্টা হয়েছে, দেখুন না, ব্যক্তিগতভাবে আমি বলতে পারি আমাকেও মেরে ফেলার এখনো চেষ্টা হয়। কিছু কিছু এন্টিটি আছে, কিছু কিছু লোকজন আছে যারা মারতে চায়, আমাকে খুন করতে চায়। তো এটা বোধহয় ঠিক হচ্ছে না কোথাও। আমি অনেকের হিট লিস্টে আছি। মানে আপনি এনটিটির কথা বলছেন? হ্যাঁ, এনটিটির মধ্যে মানুষ হতে পারে, অন্য কেউ হতে পারে, যে যেমন ভাবছেন ভাবুন না, অসুবিধে কি আছে। তবে আমি একটা কথা বলতে পারি, মৃত্যু তো এ দরজা ও দরজা, মৃত্যুর পরেও আমি বেঁচে থাকবো, মৃত্যুর পরেও একটা লম্বা জীবন আছে। মৃত্যুতেই সবকিছু শেষ নয়, শেষ নয় বলেই তো সোল রিয়াক্ট করছে। মৃত্যুতেই যদি জীবনের সবকিছু শেষ হয়ে যেত, আমার এই দেহটা পাচ্ছেন না, আপনি আমাকে ক্রিমেটোরিয়ামে নিয়ে যাচ্ছেন, শ্মশানে গিয়ে চুল্লিতে ওই ঢুকিয়ে দিল, শাটার পড়ে গেল, শেষ জীবন। খুব আপাত ব্যাখ্যা, খুব সহজ সরল ব্যাখ্যা, যতটুকু দেখছেন ততটুকু। যেটা দেখেননি সেটা তো অনেক। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, তাই নিয়ে মারামারি কাটাকাটি চলছে। 3 ভাগ জলের মধ্যে জলে কি আছে সেটা তো বলা নেই। একটা কলসি দেখছেন না, তার মধ্যে হাওয়া আছে না জল আছে না মাটি আছে এটা তো জানেন না, কলসি দেখছেন বাইরে থেকে, ওখানে প্রবেশ করতে 100 বছর লাগবে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি। আপনি তখন বললেন যে প্লানচেটের মৃত্যুর পরের যে ব্যাপারটা আমরা এর আগের পর্যায়ে আলোচনা করেছিলাম, যে মৃত্যুর পরে তো একটা আত্মা দেহ পেয়ে যায় এবং সেটার কোনো নির্দিষ্ট সময় থাকে না। স্বপ্নদ্বীপের ব্যাপারটা তো হয়ে গেছে বহুদিন, তাহলে সে কি এখনো দেহ পায়নি? না, দেহ পায়নি এবং খুবই কষ্টে আছে। আমি চেষ্টা করবো অন্যান্য সাধক বর্গ যারা আছেন তারাও তাকে কিছুটা সোলেস দেওয়ার চেষ্টা করছেন। অ্যাকচুয়ালি সোলকে হিল করাটাই হচ্ছে মূল কাজ। একজন অকাল্টিস্ট, প্রকৃত অর্থে যিনি সাধক, তিনি মুক্তির পথে নিয়ে যাবেন। তার প্রসেসটা হচ্ছে জব ধ্যান। তো একটা সোলকে যদি হিল করতে হয়, পাওয়ার ট্রান্সফার করতে হয়। আমাদের এখানে সমস্ত নিষ্প্রাণ বস্তুতে পাওয়ার আছে, পাওয়ারের লেভেলটা কত, কোথায় কি আছে, পারমুটেশন কম্বিনেশন করে পাওয়ার বাড়ানো হয়, পাওয়ার কমানো হয়। পাওয়ারটাকে কিভাবে ট্রান্সফার করা যায়, যে কোনো পাওয়ার হাউস, একটা নেগেটিভ পাওয়ার হাউস, একটা পজিটিভ পাওয়ার হাউস, তাকে
বলছে ঈশ্বর, আর একজনকে বলা হচ্ছে প্রেত। মন্দিরের বাইরেই তো প্রেত অপেক্ষা করছে কনভার্সন করবে বলে। আচ্ছা, এটাই হচ্ছে ব্যাপার। এবং প্রেত কোনোদিনই প্রেত শক্তি ভালো নয়, সবসময় সে খারাপ তাও নয়, আবার সবসময় সে ভালো তাও নয়, ভালো মন্দ মেশানো। কি রকম এন্টিটি, ব্রহ্মদৈত্য কম খারাপ, বাস্তুটাকে রক্ষা করে, অন্য কাউকে ঘেঁচতে দেয় না বাস্তুতে। সেই অর্থে বলা যেতে পারে ব্রহ্মদৈত্য ভালো। মানে ব্রাহ্মণ প্রেত বেতাল, ইয়াং লোক, পাওয়ারফুল লোক, প্র্যাকটিক্যাল লোক, পারে না হেন কাজ নেই। একজনের নামে এফআইআর হয়েছিল, হি ওয়াজ বিহাইন্ড দ্য বার্স, লকআপে ছিল। তো তার কাছে একটি বিশেষ মন্ত্র ছিল, সে সেই মন্ত্রটি নিরন্তর জপ করেছে প্রায় 5-10 মিনিট, বেশিক্ষণ না। তার ওই যে এফআইআর হয়েছিল সেই পাতাটা উড়ে গিয়েছিল থানা থেকে। কেউ বিশ্বাস করবেন? বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বধূ, সে নিজেই বলেছে। হ্যাঁ, তার জন্য তার অনেক একটা জায়গাতে অনেক মানে সাধ্য সাধনা করতে হয়েছে তাকে। হ্যাঁ, জীবনে আর সে কিছু করতে পারেনি এটা করেছে বলে, জীবনের সব রস থেকেই সে আজ বঞ্চিত। কিন্তু পুলিশ তার কিছু করতে পারলো না, এবং তাকে কোনো এক অদৃশ্য শক্তি সে দেখলো যে সে রাস্তায় ঘোরাঘুরি করছে। একটি 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 অ্যাস্ট্রাল ট্রাভেলে এক ধরনের গাড়ি আছে যাকে বলে মনোযান। তো ওটা ফ্লাই করাতে পারে। আপনি কি বিশ্বাস করেন মানুষ উঠতে পারে? আমি যদি বলি মানুষ উঠতে পারে টেকনোলজির সাহায্যে? হ্যাঁ, টেকনোলজির সাহায্যে তো উঠছে। না, এমন একটা টেকনোলজি যেটা কোনো হেলিকপ্টার বা এরোপ্লেন নয়। এখানে বসে বসে আরো 10টা আমি আছে। আপনি আমাকে দেখছেন, আমার সঙ্গে এরকম আমি 10টা আছে। সেটা কিরকম ভাবে? এটা তো সাউথ ক্যালকাটা, ল্যান্সডাউন। আপনি একটু পরেই শ্যামবাজারে আমায় দেখতে পেলেন, আপনার বাড়িতে পেলেন। এটা অনেকে ভাবছেন এটা বোধহয় মিথ্যে, এটা হতে পারে না, এটা চোখের ভুল। চোখের ভুল কেন? আপনি সাধনা করেননি, সাধন জীবন সম্পর্কে আপনার ধারণা নেই। এই যে গানে আছে না যে ডুব দে রে মন কালী বলে, 2 লাইন হবে নাকি? নিশ্চয়ই। ডুব দে রে মন কালী বলে, হৃদি রচনা করে অগাধ জলে, ডুব দে রে মন কালী বলে, রত্নাকর নয় শূন্য কখনো, 2-4 ডুবে ধন না পেলে, রত্নাকর নয় শূন্য কখনো, 2-4 ডুবে ধন না পেলে, তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও কুল কুণ্ডলিনীর কুলে, ডুব দে রে মন কালী বলে। এই মহান নামে যে ডুব দিয়েছে তার জন্য এই দুষ্প্রাপ্য রত্নধন আছে, মনোযান তার মধ্যে একটা। হি ক্যান ফ্লাই, হি ক্যান ডু অ্যাস্ট্রাল ট্রাভেল, হি ক্যান ডু কায়াকল্প। কোথায় যে আছে বোঝা যাচ্ছে না। একটা মানুষকে হয়তো আমার বলছি না, কোনো একজন মানুষের হয়তো দেখতে ইচ্ছে করছে, তাকে অবজার্ভ করতে ইচ্ছে করছে, তার কোনো শরীর নেই, সে কিন্তু অবজার্ভ করছে, সে ভাবছে আমার আশপাশে কেউ নেই, কিন্তু আছে। তো এটা আমার অনেক শিশু সন্তানের সঙ্গে হয়েছে, এবং অনেক সময় অনেকে বলেছে আপনি তো আমাকে হেল্প করেছেন কালকে রাতে। তো আমি হয়তো সত্যিই বলছি, আমি জানি না, আমি ঘুমোচ্ছিলাম, তো আমার সোল কিন্তু ফাংশন করে যাচ্ছে। তো সোলকে অনেক সময় এমনও হয়েছে কোনো একটু নেগেটিভ সোল বা কোনো পজিটিভ সোল নেগেটিভ সোল একটা জায়গায় গিয়ে আটকেই যাচ্ছে। আপনি যদি পিস্তল দিয়ে গুলি করেন কোনো সোলকে, সোল কিন্তু হাসবে। সোলের তো কিছু সোলের কোনো মৃত্যু নেই, তো কোনো জন্ম নেই, তার লেয়ার আছে, তার প্যারামিটার্স আছে। এত চট করে এটাকে ইজি বলে দিলেন যে না এখানে কিছু নেই, যা খুশি খেলেন, অনেকে কি নন ভেজ খাবার ছুঁড়ে হয়তো ফেলে দিল ডাস্টবিনের মধ্যে, ওটা অ্যাট্রাক্টেড হবে। হয়তো অ্যালকোহল হাফ খেলো, হাফ রেখে দিল, ইটস আ হাইপার নেগেটিভ, ভীষণ অ্যাট্রাক্টেড হয়ে যায়। পারফিউম, গায়ে একটু পারফিউম, হয়তো তার পছন্দের জিনিস ছিল, হাইলি অ্যাট্রাক্টেড হয়ে যায়, অ্যাফ্লিক্টেড হয়ে যায় অনেক সময়, ডিরেক্ট কন্টামিনেশনে চলে আসবে, মানে আপনার উপর প্রেত ইনফ্লুয়েন্স ভীষণ বেড়ে যাবে। অনেকে দেখবেন বাইপোলার ডিজিজ বলে একটা, এই রেগে যাচ্ছে, এই আছে, নেগেটিভ এন্টিটি আছে তার শরীরে। মেডিকেল সায়েন্স হয়তো এটা প্রমাণ করতে পারে না, কিন্তু আছে। সে ওই বলবে এটা মেন্টাল হয়তো ট্রমা থেকে হচ্ছে বা পাগলামো আছে। মানুষ পাগল হয় কেন সেটা তো বুঝতে হবে। অ্যাকিউট ডিপ্রেশন আসে কেন? না, আমার প্র্যাকটিক্যাল ফেলিওরস ইন লাইফ। সকলের সাকসেস আর ফেলিওরের ডেফিনেশন আলাদা আলাদা। তো যারা এই প্ল্যানচেটে নিয়মিত বসেন, স্বপ্নদীপকে যেভাবে মারা হয়েছিল, ইটস আ প্ল্যান মার্ডার।
কাউকে ইনস্টিগেট করা, তুমি মরো তুমি মরো তুমি মরো, তারপর প্র্যাকটিক্যালি দেখাও তুমি কিভাবে মরছো, সে প্র্যাকটিক্যালি নীরব প্রতিবাদে দেখিয়ে গেল, একটা প্রাণ সমাজ কেড়ে নিল। আপনি কি মনে করছেন এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তার বিচার হবে? এর বাইরেও একটা বিচার আছে। হ্যাঁ, বিচারটা পেতে অনেক দেরি হবে। আজকে যতজন মানুষ অত্যাচারিত, যতজন মানুষ লাঞ্ছিত, যতজন মানুষকে অত্যাচার করা হয়েছে, যে কোনো ফর্মে, সে নারী হোক, পুরুষ হোক, গরিব মানুষ হোক, যে কোনো মানুষ, অ্যাক্রস দ্য গ্লোব, ইন্টারন্যাশনাল কোর্ট তার জাজ আছে। কে সেটা বলতে পারবে? অ্যাডভোকেসি করার জন্য লয়ার্স আছেন, পক্ষে এবং বিপক্ষে প্রচন্ড যুদ্ধ হবে, এবং ন্যায় কিন্তু একদিন প্রতিষ্ঠিত হবেই হবেই হবেই। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় চিরকাল হয়েছে। পাণ্ডবরা মাত্র 5 জন ছিল, আর কৌরবরা তো সংখ্যায় 100 জন ছিল। তাদের হাতে ছিল ছল, বল, কৌশল। ছল, বল, কৌশল যে জায়গায় থেমে গেছে, সমস্ত অ্যাক্টিভিটি যেখানে স্তব্ধ হয়ে গেছে, তিনি ঈশ্বর। ঈশ্বরের কাছে যদি সমর্পিত হতে পারেন, শরণাগতি প্রকাশ করতে পারেন, ভক্তি প্রকাশ করতে পারেন, চোখের জল দিয়ে যদি তার চরণ ধুয়ে দেন, এই অ্যাপ্রোচটা যদি থাকে, তাহলে আপনার ক্ষতি কেউ করতে পারবেন। অনেকে বলেন এই আমার ক্ষতি করে দিয়েছে, এটা হয়? তো যে আজকে ক্ষতি করে দিয়ে গেল আপনার, আপনি কি মনে করছেন সে কি বেঁচে যাবে? দোষীরা একদিন ধরা পড়বেই, হ্যাঁ, হয়তো 100 বছর পর। আমরা তো খুব অধৈর্য, ও আমার এই ক্ষতি করেছে, তারপরে ওর এত উন্নতি হয়েছে। উন্নতি তো হবে, শ্রেষ্ঠ বিচারক। ধরা যাক আমাকে যারা গালমন্দ করছে আজ, হ্যাঁ, আমার জায়গায় XYZ যে কেউ, কাউকে করা উচিত, হাসছে, মজা করছে, হাসি কতদিন থাকবে? এটাও একটা বড় প্রশ্ন। আমি কাউকে খারাপ বলছি না। আজকে আপনি ওই পায়রাটাকে মারলেন, ফর এক্সাম্পল আমি উদাহরণ দিয়ে বলছি, ও তো কিছু করতে পারলো না। ওই এন্টিটিটার যে কি বডি পেলো আপনি তো জানেন না, ওর ভেতরে এক্স্যাক্টলি কে অবস্থান করছিল। কালকে যে আপনাকে কেউ পিস্তল দিয়ে মারবে না, আপনি সেই গ্যারান্টি দিতে পারেন? আপনার যে কোনো খারাপ অসুখ হবে না, আপনি যে হাসপাতালের বিছানায় শুয়ে চিৎকার করবেন না, বাঁচাও বাঁচাও করে, আমি আর পাচ্ছি না, আমাকে মৃত্যু দাও। মৃত্যুর আগে কি কি হয়? মৃত্যুর আগে সে অন্ধকার দেখে, তার শরীর ভীষণ ঠান্ডা হয়ে যায়, বলে পাখা চালিয়ে আমার গরম হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, শরীরটা কিন্তু ঠান্ডা, তার বলছে ভীষণ গরম হচ্ছে, আমি কিছু চোখে দেখতে পাচ্ছি না কেন, আমার এত অন্ধকার কেন, আলো জ্বালিয়ে দাও, সমস্ত আলো জ্বালিয়ে দাও। Death is all about darkness and absence of light. It's all about unhappiness. Ishwar, it is a story all about brightness and happiness. Misery মানে দুঃখ and darkness is closely associated. তো আমাদের আলোর দিকে যাওয়া উচিত, অন্ধকারের দিকে নয়। তো অন্ধকারটা আছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে। আমরা কি করি, যে আমাদের হোটেল রেস্তোরাঁয় যারা খাবার সার্ভ করছেন, আমরা খুব তাচ্ছিলে, ইয়ে চাউমিন লে আও, এই অর্ডার গুলো দেন অনেকে। এই ড্রাইভার ইধার আও। তো ওই ড্রাইভার তো বসে আছেন, তিনি তার কাজ করছেন, কিছু পয়সা পাবেন। ওই যে ডেলিভারি, ব্রহ্ম শক্তি, কথা শক্তি, ব্রহ্ম শক্তি। তো ব্রহ্ম কখন আপনার মধ্যে বিদ্যমান হয়েছেন আপনি জানেন না। অনেক মানুষের 33টা দাঁত আছে, অনেক মানুষের 34টা দাঁত আছে, অনেক মানুষের 6টা আঙুল আছে। মেডিকেল সায়েন্স বলে এটা একটা ডিফর্মিটি অফ বডি। বডিটা ডিফর্মড হলো কেন? আজকে আপনি দেখছেন একটা লোক রাস্তায় মার খাচ্ছে, আপনি যদি টাইম ট্রাভেল করে 4টে জন্ম তার পেছনে চলে যান, হয়তো সে একটা গ্রামকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করেছিল। পারমুটেশন কম্বিনেশন হয়েই তাকে কার্মিক ডেট ফেরত দেওয়া হচ্ছে। সে ভাবছে ওই মিস্টার এক্স আমার ক্ষতি করতে এসেছে। মিস্টার এক্স তো উপলক্ষ। ভক্ত যে হরিদাস, জবন হরিদাস, তো তাকে যখন চাবুক মারা হচ্ছে, তিনি একটাই কথা বলছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো সারা গায়ে তাকে অর্ডার হয়ে গেছে, রাজা অর্ডার দিয়েছে একে মেরে ফেলো। তো তখন বলছে না, একে তো মেরে ফেলা উচিত না, মেরে ফেললে তো এ যদি বেহেস্তে চলে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে, মানে স্বর্গ। একে জলে ভাসিয়ে দেওয়া, তো জলে ভাসিয়ে দিয়েছে। খানিকক্ষণ বাদে দেখছে যে তাদের গ্রামে আবার তাকে ঘুরতে ফিরতে দেখা গেছে। তো তারপরে তো রাজা তো ভয় পেয়ে গেছে, বলছে নিশ্চয়ই কিছু ভুল হয়েছে, তোমাকে মেরে ফেলা হলো, তারপরেও তুমি বেঁচে ফিরে এলে কি করে? তখন বলছে যে এই যে আমাকে তোমরা মেরেছিলে, এটা করেছিলে, আমি নিশ্চয়ই পরমেশ্বর ভগবানের উপর আমার কৃপা ছিল, তাই আমি ফিরে এলাম। আমার ভক্তির অভাব ছিল, আমি ঈশ্বরমুখী মানুষ হতে পারিনি। কোথাও আমার লোভ ছিল, কোথাও আমার কামনা বাসনা ছিল, কোথাও আমি সেই উচ্চতায় যেতে পারিনি। তাই জন্য
পরম কৃপালু ঈশ্বর, ঈশ্বর পরম কৃপাময়, পরম প্রেমময়। তিনি এত প্রেম করেছেন আমাকে, এত ভালোবেসেছেন যে সামান্য একটু মেরেছেন, আমাকে আবার এই ধরাধামে পাঠিয়েছেন মানুষের জন্য কিছু কাজ করতে। তোমরা তো আমাকে চাও না, আমাকে মেরে ফেলতে চাও। তা তোমরা তো চেষ্টা করলে এত আমাকে মেরে ফেলার, তাও এত চেষ্টা করেও তো তোমরা পরাজিত, হেরে গেছো। কে তোমাদের হারাবে? ঈশ্বর সর্বশক্তিমান। তো প্রভু যিশুর এই যে কথাটি বলছিল, তিনি তো প্রমাণ করে গেছেন। তাই যখন তিনি উঠে দাঁড়ালেন, যখন তিনি উঠে বসলেন, সবাই বুঝতে পারলো যে ট্রুথ প্রিভেলস, লেট ট্রুথ প্রিভেল। অন্ধকার হয়ে গেছিল। তাই প্রভু যিশুর ছবিতে, ও জিসাস আই লাভ ইউ, ও জিসাস আই বিলিভ ইন ইউ, কোথাও লেখা থাকে লেট দেয়ার বি লাইট। লাইট মানেই সত্য, সত্যম শিবম সুন্দরম। ভগবান বুদ্ধের যে বোধিপ্রাপ্ত হয়েছিলেন, বোধি বৃক্ষের নিচে তপস্যা করেছিলেন, তাই তিনি বুদ্ধ, না হলে তো সিদ্ধার্থই ছিলেন। এই যে 4 স্টেজেস অফ লাইফ, রাজার ছেলে সিদ্ধার্থ, কি দরকার ছিল তার ওই এত কষ্টের জীবন লাভ করার? সাধনার দিকে যাওয়ার তো দরকার, সুখী মানুষের সাধনা হয়। হে দারিদ্র, তুমি মোরে করেছো মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শোভা। যে আগুনের মধ্যে দিয়ে হেঁটে বেরিয়ে এসেছে, সে তো সাধারণ মানুষ নয়। এই শোক আর দুঃখ, এটি তো রাজ তিলক, রাজ মুকুট ঈশ্বর পড়াচ্ছেন, পরম সৌভাগ্যবানরা পায়। তো এই যখন তিনি রাজপ্রহরীর সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছেন, একটু ঘুরিয়ে আনি, রয়্যাল গার্ডস তাকে এসকর্ট করে নিয়ে যাচ্ছে। তো তিনি তখন বলছেন যে যে একটা লোককে দেখতে পেলো, সে দেখছে যে সেই লোকটা হচ্ছে কিছু আল্লাহকে নাম পে কুছ দিয়ে দিয়েছে, এরকম বলছেন, কিছু টাকা দিন ঈশ্বরের নামে। ও বলছে এই কে? বলছে এই ভিক্ষারি, ভিক্ষুক, ভিক্ষা করছে। বলছি ভিক্ষা করছে কেন? উনি তো কোনোদিন দেখেননি। উনি জানেন চারিদিকে আনন্দ আর বিলাস, এই পৃথিবী আনন্দময়, যার যত বেশি টাকা আছে তার তত বেশি আনন্দ আছে, জাগতিক সুখ সে কিনে নেবে, সে ছল বল কৌশলে ক্ষমতা ভোগ করবে, বুদ্ধি খাটাবে। তো মানুষের হাতে যদি সবকিছুই থাকতো, তাহলে তো মানুষ ভাগ্য নিয়ন্ত্রকের জায়গায় চলে যেত। মানুষ তো ভাগ্য বিধাতা হতে পারেনি, মানুষ ভাগ্য জ্ঞাতা হয়েছে, ভাগ্যকে জানার চেষ্টা করেছে। ভাগ্য জানা বন্ধ করুন, ভাগ্য বিধাতা হওয়ার চেষ্টা করুন, সাধনা করুন, যাতে আপনিই ভাগ্য বিধাতা হতে পারেন, আপনার ভাগ্য যাতে আপনিই লিখতে পারেন, সেই চেষ্টা করুন। বি অথরিটি অফ ইউর লাইফ। আত্মা দীপ ভাব, তার মানে ঈশ্বরকে অস্বীকার করা নয়। তো পরমাত্মা এবং জীবাত্মা দুয়ের মিলন। তো তিনি তখন দেখলেন কি ভিক্ষা করছে, তখন হচ্ছে কে? বলছে এর কাছে পয়সা নেই, তাই জন্য ভিক্ষা করছে। আরেকজন মানুষ সারা গায়ে ঘা ভর্তি, কষ্ট করছে, করছে। বলছে কি হয়েছে? বলে হি ইজ আ ওল্ড ম্যান, এটা বয়স্ক মানুষ, এর ঘা হয়েছে সারা গায়ে, ইয়ার কিছুদিন বাদে মারা যাবে। তখন বলে এরকম অসুখ সবার হয়? তখন বলছে হ্যাঁ এরকম সবার হয়। তোমারও হবে? যা হতেই পারে। আমারও হবে? বলছে হতেই পারে। সে কি? আমি তো এতদিন জানতাম যে লাইফ ইজ সিকিউরড, আমি যা করছি যা বলবো তাই হবে, আমার কাছে টাকা পয়সা আছে, সো ইনসিকিউরড। তারপরে আরেকজনের কাছে গেল, আরেকজন মানুষকে পথে পেলো, দেখছে 4 জন মানুষ তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। বলছে কে? কোলে এরকম নিয়ে যাচ্ছে কেন? বলছে এর তো হয়ে গেছে। বলে তার মানে? বলে হি ইজ আ ডেড ম্যান, হি ইজ আ ডেড বডি। বলে এর আয়ু শেষ হয়ে গেছে, ধরাধামে নিত্য লীলা শেষ, এ একটা মৃতদেহ, তাই একে কোলে করে নিয়ে যাচ্ছে, কাঁধে করে নিয়ে যাচ্ছে। বলছে আমিও একদিন মারা যাবো? বলছে হ্যাঁ। বলছে সিপাহী তুমিও মারা যাবে একদিন? বলছে হ্যাঁ অবশ্যই মারা যাবো। বলছে যা, এত সুন্দর জীবন আমাদের একদিন শেষ হয়ে যাবে। এত ভালো ভালো খাবার খাই রাজপ্রাসাদে, এত সুন্দর সুন্দর ফুলের বাগান, এত সৌন্দর্য চারিদিকে, এত বিলাস, এত ব্যসন, এত কিছু, এই উপলব্ধি আমার, এই তো আমার উপলব্ধিকে পাল্টে দিচ্ছে। এটাই যদি সত্যি হয়, তাহলে আমার এই সমস্ত যা কিছু পৃথিবীতে দেখছি, এই রাজপ্রাসাদের মধ্যে সমস্ত মিথ্যা। আই চ্যালেঞ্জ দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড। তো তিনি ভগবান বুদ্ধ, তিনি সেই দিন রাতে ঘর ছেড়েছিলেন, আর কোনোদিন রাজপ্রাসাদে ফিরে আসেন। এবং যখন চড়া রোদে তপস্যা করছেন, যে ভগবান বুদ্ধের মাথায় যে শামুক, এই যে এত শামুক, ইউনিভার্সাল পাওয়ার, প্রাকৃতিক মহাপ্রকৃতি তাকে, যে সাধক, তিনি তো একটা সাধারণ মানুষ ছিলেন,
মানুষ সাধারণই থাকে, মহাত্মাদের কেউ চিনতে পারে না। তার দিব্য লীলাটাকে অনেকে খারাপ বলে মনে করে, বা তার লীলা ভাবটাকে অনেকে ব্যঙ্গ বিদ্রুপ করে। এটা তার লীলা, লীলা বিলাস। তো এই প্রকৃতি শামুক রূপে তাকে শীতলতা প্রদান করছে। হয়তো ধরা যাক 10 বছর একটানা তিনি সাধন করছেন, চড়া রোদ তখন। আচ্ছা, তো তার মাথায় তো একটা প্রোটেকশন চাই, দেখবেন ভগবান বুদ্ধের মাথায় তো এইরকম আর কি। দস্যু রত্নাকর, সে ওই বাল্মীকি, মহর্ষি বাল্মীকি, রত্নাকর থেকে বাল্মীকি, মরা মরা বলতে বলতে রাম, গীতা গীতা বলতে বলতে ত্যাগী। এবার কে কোন পথটা অবলম্বন করবে এটা তো তার নিজের চয়েস। নিজের চয়েস একদম। এখন কলিযুগে আধ্যাত্মিকতার প্রভাব মারাত্মক। এই 15 থেকে 25 যাদের নিয়ে আমার অল্টারনেটিভ স্পিরিচুয়াল প্রসেস মুভমেন্ট, আমি চাইবো সকলে বেশি বেশি করে মাতৃমন্দিরকে সাহায্য করুন সার্বিকভাবে। এবং মাতৃমন্দিরের উদ্যোগেই তো, মায়ের নেতৃত্বেই তো হচ্ছে। এবং আপনারা অনেকেই হয়তো জানেন না, নেতাজি সুভাষচন্দ্র বসুর অপর নাম মহাকাল। এবং হি টিল অন দিস ডেট তার একটি রেজিমেন্টেড ফোর্স আছে। যেমন আইএনএ ছিল, আইএনএ আজও আছে। এবং আমি এইটুকু শুধু একটু ফাঁস করতে চাই, জাম্পিং টাইগার, ত্রিবর্ণ রঞ্জিত পতাকা, জাম্পিং টাইগার মানে লম্ফনরত ব্যাঘ্র, এটি হচ্ছে সেই সেনাবাহিনীর প্রতীক, সেই অদৃশ্য সেনাবাহিনীর। এবং বন্দে মাতরম লেখা আছে, চন্দ্র সূর্য তারা, এটার একটা মানে আছে, কিন্তু মানেটা আমি না হয় অন্য একদিন আলোচনা করবো, অনেক আলোচনা হয়ে যাচ্ছে, শেষ করতে হবে। তো ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন পাবে। আগামী কিছু বছরের মধ্যেই ভারতের যে আর্থসামাজিক পরিকাঠামো এবং সনাতন ধর্ম ভারতে প্রতিষ্ঠিত হবে। এবং সনাতন বিদ্বেষীরা তারা তাদের ভুল বুঝতে পারবে। কারণ মহাশক্তির সঙ্গে কিছু পারা যায় না, মহাকালীর সঙ্গে কাল কিছু করে উঠতে পারে না। মহাকালের পদতলেই এই সময় দাঁড়িয়ে আছে। তো নেতাজি যে স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বসু তার বাহ্য জীবনে নানান কারণে তাকে তো চক্রান্ত করে সরিয়ে দেওয়া হয়েছিল। আমি যদি খুব ভুল না বলে থাকি মায়ের কৃপায়, আগামী দিনের ভারতে আপনারা বুঝতে পারবেন আগামী দিনের ভারতে কি আসতে চলেছে। এবং খুব বড় কথা বলছি, কিছু বছরের মধ্যেই আপনারা বুঝতে পারবেন আমার দায়িত্ব কি, কেন আমি বিকল্প আধ্যাত্মিকতা, আমি নিজে নিজে কিছু করিনি, আমার কোনো কিছু করার ক্ষমতা নেই, আমার কোনো কিছু করার যোগ্যতা নেই। আপনাদের হাতেই সব ক্ষমতা আছে, সব যোগ্যতা আছে। আপনাদের বিবেক, আপনাদের চেতনা, আপনাদের ভাবনা চিন্তা, সবকিছুর উপর আমার ভরসা আছে, বিশ্বাস আছে। এবং মহাকাল ও মহাকালী তারা শুধুই চাক্ষুষ করবেন। তারা শক্তি যাকে পাঠিয়েছেন, যার কাছে শক্তি প্রদান করেছেন, তিনি নৈতিকতার সঙ্গে এই কাজ করছেন কিনা এটা দেখার বিষয়। তো যাকে ঈশ্বর কোলেপিঠে করে তৈরি করে সে তো আর অনৈতিক হয় না। অনৈতিক আমরা আমাদের বাহ্য দৃষ্টিভঙ্গি থেকে খারাপ ভালোর বিচার করি। আমরা বিচারক নই, সময় বিচারক। চট করে হয়তো কেউ বলে দিল যে আমি খুব ভালো লোক, এটা একটা ভুল কথা। কেউ হয়তো বলে দিলে এই খুব খারাপ লোক। দুটোর কোনোটাই গ্রহণযোগ্য না। সময় উত্তর দিতে পারে, সময় কথা বলতে পারে। তো এরকম প্ল্যানচেটে অনেকেই আসেন এবং তাদের মতামত দিয়ে যান, তাদের কনভারসেশন হয়। তো এমন অনেকে আছেন যারা হয়তো শারীরিকভাবে নেই, শ্রী শ্রী মাতৃমন্দিরে এমন অনেক কি বলবো বিখ্যাত ব্যক্তিত্ব অবস্থান করছেন, খুব সূক্ষ্মভাবে অবস্থান করছেন। এবং এটাও আমি বলে দিচ্ছি আজকে, অন্যদিন বলি না, জ্ঞানগঞ্জ খুব বেশি দূরে নয় মাতৃমন্দির থেকে। বড় বললে কম বলা হয়। যা কোনোদিন ভাবেননি, যা কোনোদিন ভাবতে পারবেন না, সব ভাবনা চিন্তার শেষ যেখানে, সেখান থেকেই বোধহয় মাতৃমন্দির শুরু হয়েছে, মায়ের জগৎ শুরু হয়েছে। বাস্তব কি অবাস্তব জীবন দিয়ে মিলিয়ে নেবেন, আমার কথা বিশ্বাস করতে হবে না। আমি শুধু বলি যে আমার কথাগুলো মেলাবেন, তিনি মেলাবেন। সেই তিনি যিনি কালাকালের কর্তা। তো তার চরণে একটু প্রণাম, আর একটা দুকলি আমি দুটো লাইন অর্ঘ্য তাকে নিবেদন না করে পারবো না। কালী নামে দৌড়ে বেড়া, ফসলের তছরূপ হবে না।
কালী নামে দাওরে বেড়া, ফসলের তছরু হবে না, সে যে মুক্ত কেশের শক্ত বেড়া, সে ধারেতে জম ঘেঁষে না। মনরে কৃষি কাজ জানো না, মনরে কৃষি কাজ জানো না, এমন মানব জমি রইল পথে, আবাদ করলে ফল তো সোনা। মনরে কৃষি কাজ জানো না। দারুণ দারুণ। তো আপনাদের এই এপিসোডটা কেমন লাগলো, এবং এর আগে আগে আমরা মহারাজের সাথে একটা এপিসোড করেছি, সেটা আপনারা দেখেছেন। আজকে মহারাজের সাথে আরেকটা এপিসোড হলো। কেমন লাগলো? মহারাজের থেকে কিন্তু আরো অনেক কিছু, অনেক বিষয় জানার আছে। ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই একটা ভিডিওতে তো সবকিছু সম্ভব নয়। এরপরে আরো ভিডিও আসবে মহারাজকে নিয়ে, আরো আমরা ভিডিও বানাবো মহারাজের থেকে আরো বেশি বেশি ব্যাপারে, অনেক কিছুর ব্যাপারে আমরা জানবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, মহারাজকে প্রণাম জানিয়ে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। মহারাজকে আপনারা সবাই চাইছেন, এরপরে আবার আসবে মহারাজের ভিডিও। তো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ নমস্কার। নমস্কার মহারাজ নমস্কার। নমস্কার নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, সকলের জীবনে মুক্তি আসুক এই প্রার্থনাই করি।